আমার সিজিপিএ যেহেতু 3.19 ছিল, আমি 2-3টা ভার্সিটি যেগুলো মিনিমাম রিকোয়ারমেন্ট 3.3 থাকে সেগুলো প্রথমে বাদ দিয়ে দিছে। আচ্ছা এরপর যেগুলো থাকে সেগুলোর আমি মোটামুটি 3 ভাগে ভাগ করছি, টপ টিয়ার, মিড টিয়ার, লো টিয়ার। সেই নভেম্বর থেকে অ্যাপ্লাই করা শুরু করছিলাম। আমি আমার হুম প্রোফাইল অনুযায়ী প্রথমে ইউনিভার্সিটি অফ বলোনিয়া, পাভিয়া, পলিটেকনিক দি তুরিনো, নাপেলস, এই 4-5টা যেগুলো মোটামুটি টপ। আর মিডের মধ্যে আমি ইউনিভার্সিটি অফ ব্রেসিয়া করেছিলাম, যাতে আমার আচ্ছা টপে থাকে মিডও থাকে। তো এখান থেকে আমি পাভিয়া ছাড়া বাকি 4টেতে আমি অফার লেটার পেয়েছিলাম। তো এই ক্ষেত্রে আমি একটা বলবো, সবার উচিত ফার্স্ট কলের দিকে অ্যাপ্লাই করা। হ্যাঁ, ইতালির ক্ষেত্রে একটা কথা বলা হয় যে প্রোফাইল থেকে, যদি কথাটা পুরোপুরি সত্যি না, প্রোফাইল থেকে ব্যাংকটা ম্যাটার, মানে অনলি ব্যাংক ভালো হইলেই ভিসা হয়ে যায়। এটা হুম হুম পুরোপুরি সত্যি না, কিন্তু এটা কথা প্রচলিত আছে যে ব্যাংক ভালো হইলে নাকি ভিসা হয়ে যায়। আসলে ইতালিতে ব্যাংকটা খুব বেশি ম্যাটার করে। ওরা হুম ব্যাংকটা খুব ভালো মতো দেখে। আর 1 বছরে আমি জানি না আর কোন দেশে 1 বছরের স্টেটমেন্ট চায়। ইতালি 1 বছরের স্টেটমেন্ট চায়, মানে আপনার স্টুডেন্টের অ্যাকাউন্ট, স্পন্সর অ্যাকাউন্ট, দুইজনের অ্যাকাউন্ট 1 বছরের স্টেটমেন্ট দেখাইতে হবে। ডিএস এর বিষয়টা আসলে খুবই সহজ। অনেকে এটা নিয়ে কনফিউশন বা ইনফরমেশন গ্যাপের জন্য একটু কঠিন মনে করে। আর আচ্ছা ডিএস এর নোটিফিকেশনটা খুবই সহজ। প্রথম কনফিউশন যেটা থাকে যে আমি ভিসায় দেখাইতেছে আমার অনেক টাকা, ডিএসসি তে দেখাইতেছে আমার কম টাকা, কন্ট্রাডিক্ট হয়ে যেতেছে। কন্ট্রাডিক্ট হ্যাঁ হ্যাঁ হইতেছে, কিন্তু আসলে আমি ভিসার ইনফরমেশন গুলো আমি এম্বাসিতে দিতেছি, ডিএসসি ইনফরমেশন গুলো আমি রিজনাল অফিসে দিতেছি। কেউ কারোটা ক্রস হুম চেক করবে না। এখানে আসলে হুম হুম কন্ট্রাডিকশন থাকলেও সমস্যা নেই। তো ডিএসসি টা হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন বিভাগ, ইতালিতে এরকম 20টা রিজিয়ন আছে বা 20টা বিভাগ আছে বলতে পারেন। 20টা বিভাগে 20 রকম ডেডলাইন, 20 রকম নিয়ম। প্রত্যেক হুম হুম রিজিয়নে আলাদা একটা রিজিয়নাল অফিস আছে। সেই অফিস থেকেই এই স্কলারশিপটা ইস্যু করা, প্রসেস করা, যা যা দরকার সব করা হয়। হায়ার স্টাডি এবং স্কলারশিপ অপরচুনিটি নিয়ে বিভিন্ন দেশে বিভিন্ন সেমিনার ওয়েবিনার আয়োজন করে থাকি, এবং যারা বাইরে বিভিন্ন দেশে পড়াশোনা করছেন তাদেরকে বিভিন্ন সময় ইনভাইট করি। এবং আমরা মূলত একটা মেন্টরশিপ নামে একটা প্রোগ্রাম রান করি, যেখানে হচ্ছে বাইরে অধ্যয়নরত পিএইচডি করছেন বা জব করছেন এরকম মেন্টররা আছেন, এবং আপনারা সরাসরি মেন্টরদের সাথে কানেক্ট হয়ে তাদের সাথে ক্লাস করে আপনার নিজের প্রিপারেশন নিজেই নিতে পারেন। তো গাইডলাইন্স যেটাকে বলে আর কি। তো বিস্তারিত জানার জন্য আপনারা আমাদের ওয়েবসাইটটাতে চলে যেতে পারেন www.asansani.com। এই ওয়েবসাইটটাতে আপনারা গেলে আপনারা সরাসরি সকল ইনফরমেশন পেয়ে যাবেন। এছাড়া আমাদের কিছু কিছু মেন্টর ওনারা নিজেরাও ফাইল নিয়ে থাকেন, যেমন মোহাম্মদ ফয়সাল আছেন, সুফিয়ান তানিম আছেন যিনি আমাদের আজকের গেস্ট, উনিও ইতালি নিয়ে বিভিন্ন ডকুমেন্টস জমা নেন। যারা যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদেরকে ইমেল করতে পারেন, আমরা সরাসরি তার গ্রুপে অ্যাড করে দিব। আহ, আপনারা তার কাছ থেকে কোশ্চেন গুলো জেনে নিতে পারেন যে আপনার পসিবিলিটি কতটা বা কোন কোন ইউনিভার্সিটিতে আপনার সম্ভাবনা আছে তা নিয়ে আমাদের সাথে ডিসকাস করতে পারেন। তো বিস্তারিত জানার জন্য আমাদের ওয়েবসাইট থেকে জাস্ট কন্ট্যাক্ট আসে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা আমাদেরকে ইমেল করতে পারেন। তো এর পাশাপাশি এখন আমরা সরাসরি মেন্টরশিপ প্রোগ্রাম নিয়ে কিছু বলবো। মেন্টরশিপ প্রোগ্রামটা হচ্ছে 1 ইয়ার ব্যাপী একটা গাইডলাইন্স প্রোগ্রাম। এখানে হচ্ছে আপনার টোটাল 30টার মতো ক্লাস থাকবে। তো 30টার মতো ক্লাস আপনি মেন্টরদের সাথে নিবেন। এই ক্লাসগুলা করে আপনি নিজের মতো জাস্ট ওয়ান কাইন্ড অফ কোচিং এর মতো, কোচিং এ যেভাবে আপনাকে গাইডলাইন্স দেওয়া হয় যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় বা কোন কোন ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে হয়, এখানে আমরা অ্যাপ্লাই করে দিচ্ছি না এই পার্টটাতে। এটা হচ্ছে শুধুমাত্র গাইডলাইন্স প্রোগ্রাম, এখানে শুধুমাত্র গাইডলাইন্স দেওয়া হয়। আর আপনারা যদি নিজেরা প্রসেস করতে চান সুফিয়ানের মাধ্যমে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তো এটা ভিন্ন প্রসেস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের আজকের ওয়েবিনারে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি এহসান সানি। আমাদের আজকের ওয়েবিনারের টপিক ছিল হচ্ছে হায়ার স্টাডি এন্ড স্কলারশিপ অপরচুনিটি ইন ইতালি। তো অনেকেরই কাছ থেকে কোশ্চেন থাকে যে ইতালির ডিএসসি স্কলারশিপ গুলো কিভাবে পাওয়া যায় বা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কি কি ডকুমেন্টস কালেক্ট করতে হয়, কিভাবে রেডি করতে হয়, তা নিয়ে তো অনেক প্রশ্ন পাই অ্যাপ্লিকেন্টের কাছ থেকে। তো আর তাই আজকের এই ওয়েবিনারটি আয়োজন করা, যাতে করে আপনারা যিনি বর্তমানে ইতালিতে পড়াশোনা করছেন এবং যিনি ডিএসসি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করছেন তার কাছ থেকে লাইভ আপনারা জানতে পারেন যে কি কি ডকুমেন্টস কিভাবে প্রস্তুত করতে হয়। তো আমাদের সাথে আজকে উপস্থিত আছেন আমাদের গেস্ট জনাব সুফিয়ান তানিম। তিনি বর্তমানে পলিটেকনিক দি তুরিনোতে সিভিল ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করছেন। আমরা তার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানবো এবং তিনি কিভাবে অ্যাপ্লাই করেছেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন হয়েছিল এবং ভিসা প্রসেসিং স্টেপস গুলো তিনি কিভাবে পার করেছেন, এবং বর্তমানে তার
স্টাডি কেমন লাগছে এবং কালচার কেমন, ইতালির কালচার কেমন তা নিয়ে আমরা জানার চেষ্টা করব। তো প্রথমে আমরা পরিচিত হয়ে নিচ্ছি সুফিয়ান তানিমের সাথে। আপনি আপনার পরিচয়টা দিবেন এবং আপনার ব্যাকগ্রাউন্ড কি, কোন বিষয়ে পড়াশোনা করেছেন, বাংলাদেশে কোন ইউনিভার্সিটিতে ছিলেন, এবং আপনার বেসিক ইন্ট্রোডাকশনটা দিবেন আমাদের আজকের ভিউয়ারদের কাছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই দুঃখিত, আমার একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আপনাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করা লাগছে। আমি হচ্ছে ইতালিতে পলিটেকনিক দি তুরিনোতে মাস্টার্স করতেছি, 2025 সালে এসেছি। আমি ফার্স্ট ইয়ার শেষ করেছি মাত্র। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং করতেছি, সিভিল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করতেছি। আমি দেশে থাকতে শাহজালাল ভার্সিটি থেকে ব্যাচেলর কমপ্লিট করেছি 2022 সালে। আর এই তো। আর আমাদের অ্যাপ্লিক্যান্টদের বেশ কিছু কোশ্চেন থাকে যে কেমন সিজিপিএ সাধারণত প্রেফার করে, যে ইউনিভার্সিটিগুলো, ইতালিয়ান ইউনিভার্সিটিগুলোতে কিরকম সিজিপিএ থাকলে হয়, কম সিজিপিএ তারা কি নেয় অ্যাডমিশন নাকি ভালো সিজিপিএ লাগে? আচ্ছা, ইতালিতে সত্যি বলতে কি ইতালিতে সিজিপিএ অনেক বেশি ম্যাটার করে না। ইতালিতে খুব কম ভার্সিটি আছে যেগুলা একটা থ্রেশহোল্ড দিয়ে দেয়, মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়ে দেয়। যেমন হুম, ইউনিভার্সিটি অফ পাদুয়া আর উম পা ফস্কারি অফ ভেনিস, তারপর পলিটেকনিক দি মিলানো, এই দুইটা থেকে তিনটা, আর সাপিয়েনজা অফ রোম। এই দুই তিনটা ভার্সিটি ওরা 3.3 প্লাস চায়, 3.3 আচ্ছা প্লাস। আচ্ছা। এছাড়া বাকি যে ভার্সিটি গুলো আছে সেগুলা হুম ওইরকম সিজিপি ওরা ওইরকম কিছু নির্দিষ্ট করে চায় না। আর কম সিজিপি দিয়ে হয়, কম বলতে অবশ্যই 2.5 এর নিচে না, 3 হুম এর হুম আশেপাশে দিয়ে হয়। ভালো ভালো ভার্সিটি যেগুলো, যেমন আমি যেটা পড়ি পলিটেকনিক দি তুরিন, এটা খুবই ভালো। মানে হুম র্যাঙ্কিং হুম এ প্রায় 200-র মধ্যে আছে। এটাও 3-র নিচেও কিন্তু অনেক অফার লেটার পেয়েছে। আমার নিজের সিজিপিএ অনেক বেশি না, 3.19, সেটা দিয়ে আমি অফার লেটার পেয়েছি। সেক্ষেত্রে আমি বলবো ইতালিতে, ইতালিতে আরেকটা বিষয় আছে, ইতালিতে কিন্তু বেশিরভাগ কোর্স হচ্ছে ওপেন অ্যাক্সেস। তো ওপেন হুম হুম অ্যাক্সেস মানে ওদের আনলিমিটেড সিট। এখন ইতালিতে অন্যান্য ইউরোপের অনেক দেশে কিন্তু অ্যাটেন্ডেন্সটা খুব ম্যাটার করে, মানে হুম হুম আপনি আপনি যে কোর্সে ভর্তি হবেন সেখানে রেগুলার ক্লাস করা লাগবে, এই জন্য ওরা একটা লিমিটেড মানুষ এডমিট করে প্রতি বছর। হুম হুম এখন ইতালিতে অ্যাটেন্ডেন্স ওইরকম ম্যাটার করে না। অ্যাটেন্ডেন্স সবাই, কেউ যদি চায় পুরো সেমিস্টার ক্লাস করবে না, সেটাও করতে পারে। ইতালিতে এই সুযোগটা আছে, এই জন্য ওরা। আর পরীক্ষার ক্ষেত্রেও ইতালিতে একটা পরীক্ষা প্রতি সেমিস্টারে 2 বার হয়, পরের আচ্ছা সেমিস্টারে আরেকবার হয়, আবার সেপ্টেম্বরে আরেকবার হয়। তার মানে একটা পরীক্ষা আমার বছরে মিনিমাম 4 বার হইতেছে। তো আচ্ছা এই জন্য ওদের ক্লাসেও জায়গা দেওয়ার জন্য ওইরকম লিমিটেশন নাই, পরীক্ষায় জায়গা দেওয়ার জন্য ওইরকম লিমিটেশন নাই। এই জন্য আচ্ছা, ওরা আমরা এক একটু একটা কোর্সে ইন্টারাপ্ট করি। অনেক। আহ, হ্যাঁ, আমরা এক্সাম সিচুয়েশন এগুলোতে পরে আসবো। আমরা প্রথম থেকে শুরু করি যে আপনার জার্নিটা কেমন ছিল, আপনি কটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেছিলেন এবং কটা থেকে অ্যাডমিশন পেলেন? আচ্ছা, আচ্ছা, সেক্ষেত্রে আমি আমি প্রথমে আমার সাবজেক্ট যেহেতু সিভিল ইঞ্জিনিয়ারিং ছিল, আমি প্রথমে সাবজেক্ট খুঁজছি যে কোন কোন ভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং আছে। তো হুম এই ক্ষেত্রে আমি যেটা করছি, আমার সিজিপিএ যেহেতু 3.19 ছিল, আমি প্রথমেই আমি 2-3টা ভার্সিটি যেগুলো মিনিমাম রিকোয়ারমেন্ট 3.3 থাকে হুম সেগুলো হুম, প্রথমে বাদ দিয়ে দিছে। আচ্ছা এরপর যেগুলো থাকে সেগুলোর আমি মোটামুটি 3 ভাগে ভাগ করছি, টপ টিয়ার, মিড টিয়ার, লো টিয়ার। তো হুম হুম, এটার ক্ষেত্রে আসলে কোনো তো নির্দিষ্ট নাই যে এই ভার্সিটি টপ টিয়ার, এই ভার্সিটি মিড টিয়ার, এরকম তো নির্দিষ্ট নাই। আমি যেটা হুম ফলো হুম, করছি, আমি হচ্ছে কিউএস র্যাঙ্কিং দেখতাম, আচ্ছা কিউএস র্যাঙ্কিং আর ডি র্যাঙ্কিং দেখতাম। এই দুইটা দেখা মোটামুটি একটা আইডিয়া করতাম যে এই ভার্সিটি গুলো টপে আছে, এই ভার্সিটি গুলো মিডলে আছে, এই ভার্সিটি গুলো লোতে আছে। তো হুম আমার হুম। সিজিপিএ মোটামুটি টপ টু মিড ছিল, মোটামুটি মিডিয়াম ছিল। তো আমি টপ টিয়ার আর মিড টিয়ার গুলো টার্গেট করছি, আমি লো টিয়ার টার্গেট করিনি। এই জায়গায় যদি আমার আচ্ছা, সিজিপিএ টু একটা পয়েন্ট সেভেন ছোট ফাইভ হতো। ইন্টারাপ্ট করছি যে আপনার সিজিপি এর পাশাপাশি প্রোফাইলে আর কি কি ছিল, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, পাবলিকেশনস, এগুলো কি ছিল? হ্যাঁ, হ্যাঁ, এই জায়গা এটা এটা ওটা আমি এখন বলতাম সিজিপিএর পাশাপাশি বাকি জিনিসগুলাও। এটা মোটামুটি সব জায়গায় সিজিপিএ যদি কম থাকে তাহলে বাকি হুম বিষয়গুলো কিন্তু আমার হেল্প করতেছে আমার প্রোফাইলটা ব্যালেন্স করার জন্য। তো আমার সিজিপিএ মোটামুটি মিডিয়াম ছিল, 3.19, সাথে আমার আইএলটিএস ছিল 7, আমার জব হুম হুম এক্সপিরিয়েন্স ছিল 2 বছরের, আমার হুম পাবলিকেশন কনফারেন্স পেপার ছিল 2টা, আর হুম হুম। টুকটাক ওয়ার্কশপ, সেমিনার, এগুলা টুকটাক ছিল। তো এই আর কি। তো তাহলে আমরা বুঝতে পারছি সেগুলা। ওভারঅল একটা হলিস্টিক প্রোফাইল প্রয়োজন, শুধু সিজিপিএ দিয়ে যে অ্যাডমিশন হবে এমন না। সিজিপিএ এর পাশাপাশি ওয়ার্ক এক্সপিরিয়েন্স, পাবলিকেশনস, আইএলটিএস একটা ভালো স্কোর, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস, এগুলো যখন থাকবে
সিজিপি একটু কম হলেও কিন্তু ভালো জায়গায় অ্যাডমিশন পাওয়া যায়। হ্যাঁ। হ্যাঁ, আমি আমি যে ভার্সিটিতে পড়ি সে ভার্সিটিতে আমার সাথে একজন আছে বাংলাদেশ থেকে। তার সিজিপিএ 2.7 এর ঘরে, কিন্তু তার হুম, ওয়ার্ক এক্সপিরিয়েন্স প্রায় 5 ইয়ার্স। ভালো জায়গায়, বাংলাদেশে ভালো একটা জায়গায় 5 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সে কিন্তু আসতে পারছে। সিজিপিএ কম, 3 এর কম, তাও সে পলিটেকনিক দি তুরিনের মতো একটা ভালো ভার্সিটিতে আসতে পারছে। সিজিপিএ আমার, প্রথম কথা আমি যেগুলো থ্রেশহোল্ড দিয়ে দেয় সেগুলো তো প্রথমেই বাদ, কিছু করার নেই। কিন্তু হুম। আমার তারপর যদি আমার সিজিপিএ কম থাকে, আমার যদি বাকিগুলো ভালো থাকে, আমার জিআরই থাকলো, পাবলিকেশন থাকলো, কনফারেন্স, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেগুলো মিলাইয়া আমি নিজে নিজে সেলফ এভালুয়েশন করতে হবে আমার প্রোফাইলটা আসলে কিরকম। এই হিসাব করে আমি আচ্ছা, ভার্সিটি চুজ করতে হবে। আচ্ছা, অ্যাডমিশন কটা ইউনিভার্সিটি থেকে আসলো, বা এবং কোন ইনটেকে অ্যাপ্লাই করেছিলেন? আমরা সাধারণত জানি ইতালিতে 2 থেকে 3টা কল থাকে, নভেম্বর একটা কল থাকে, জানুয়ারিতে একটা কল থাকে। কোন কলে আপনি অ্যাপ্লাই করেছিলেন এবং কখন অ্যাপ্লিকেশন রেজাল্ট পেলেন? তো হ্যাঁ, ইতালিতে বিভিন্ন কল থাকে, কিন্তু ইনটেক তো একটাই, ইনটেক সেপ্টেম্বর। হুম, হুম, সেপ্টেম্বরে ওদের ইনটেক অ্যাপ্লাই। ওদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যায় আগের বছর অক্টোবর থেকে। আচ্ছা, তো এখানে এখানে কলগুলো আসলে ইতালির ইতালির ফার্স্ট কল, ইতালির সেকেন্ড কল এরকম না, ভার্সিটি ওয়াইজ ফার্স্ট কল, সেকেন্ড কল। আচ্ছা, আচ্ছা। তাও কোনো নির্দিষ্ট টাইম লাইন নেই, হয়তো দেখা যাবে যে একটা ভার্সিটির ফার্স্ট কল অক্টোবরে, অক্টোবর থেকে হুম, নভেম্বর, সেকেন্ড কল ডিসেম্বর থেকে জানুয়ারি। অন্য একটা ভার্সিটির ফার্স্ট কলই শুরু হবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। তার মানে হুম, একটা ভার্সিটির ফার্স্ট কল শুরু হওয়ার আগে অন্য একটা ভার্সিটির সেকেন্ড কল শেষ হয়ে যাবে। তো এক্ষেত্রে আমি সবগুলাই ফার্স্ট কল আমি সেই নভেম্বর থেকে অ্যাপ্লাই করা শুরু করছিলাম। আমি আমার হুম, প্রোফাইল অনুযায়ী প্রথমে ইউনিভার্সিটি অফ বলোনিয়া, পাভিয়া, পলিটেকনিক দি তুরিনো, নাপেলস, এই 4-5টা যেগুলো মোটামুটি টপ। আর মিডের মধ্যে আমি ইউনিভার্সিটি অফ ব্রেসিয়া করেছিলাম, যাতে আমার আচ্ছা। টপেও থাকে, মিডেও থাকে। তো এখান থেকে আমি পাভিয়া ছাড়া বাকি 4টেতে আমি অফার লেটার পেয়েছিলাম। তো এই ক্ষেত্রে আমি একটা বলবো, সবার উচিত ফার্স্ট কলের দিকে অ্যাপ্লাই করা। কারণ আচ্ছা। আপনি যত লেটে অ্যাপ্লাই করবেন, আপনার প্রসেস থেকে শুরু করে সবকিছু, যেগুলো আমরা হয়তো সামনে আলাপ করবো, হুম। প্রসেস থেকে শুরু করে সবকিছুই ডিলে হয়ে যাবে। এই জন্য আচ্ছা, প্রথম আপনি কল অক্টোবর 4টা থেকে নভেম্বর থেকে। অফার লেটার পেয়েছেন, এরপর আমরা সাধারণত জানি ইতালিতে তো টিউশন ফি খুবই কম। তো আপনার ক্ষেত্রে কেমন ছিল? টিউশন ফি কত আপনার বর্তমান ইউনিভার্সিটিতে, এবং অন্যান্য ইউনিভার্সিটিগুলোতে টিউশন ফি কেমন? ইতালিতে টিউশন ফি আসলে খুবই নামমাত্র, যেটা বাংলাদেশে অনেকেই জানে না। আমার বর্তমান ইউনিভার্সিটিতে টিউশন ফি 161 ইউরো, আচ্ছা। শুধুমাত্র 161 ইউরো, যেটা পার ইয়ার? অনেকে আমার, আমি আসার, হ্যাঁ, পারি যাবে। আমি আসার পর অনেকে যখন জিজ্ঞেস করছে, আমি যখন একটা মজার কাহিনী বলি। আমি একজন, আমার আমার এক ছোট ভাই, আমার ভার্সিটির ছোট ভাই জিজ্ঞেস করলো যে টিউশন ফি কত, আমি বললাম যে 161, 161। সে ভাবছে যে 1610 হবে, আমি শূন্য একটা কম দিছি টাইপিং মিস্টেক করে। আচ্ছা। সে আমার পাল্টা প্রশ্ন করছে 1610 নাকি। সে জানে না আসলে এই বিষয়টা এরকম। তো হুম, ইতালিতে এরকম থাকে, অনেক ভার্সিটিতে 500 থাকে, 700 থাকে, অনেকগুলা 1,500 থাকে। ম্যাক্সিমাম গুলা 100, 200, 300 এরকমই টিউশন ফি, আসলে নামমাত্র টিউশন ফি। এখানে আসলে টিউশন ফি থাকে বেশি, 3,000 থেকে 3,500। কিন্তু বাংলাদেশ ওদের কাছে পার্টিকুলারলি পুয়ার কান্ট্রি, এই জন্য হুম, ওদের হুম। টিউশন ফিটা অটোমেটিক রিডিউস হয়ে যায়। আচ্ছা, এই বিষয়টা আসলে। আচ্ছা, তাহলে এবার আসি। আপনার অফার লেটার চলে আসলো। আপনি যেটা বেস্ট, যেটা র্যাঙ্কিং এ ওই ইউনিভার্সিটি সিলেক্ট করলেন এবং যেটা আপনার প্রোফাইলের সাথে ভালো ম্যাচ করে ওটা সিলেক্ট করলেন। এর পরবর্তী প্রসিডিউর গুলো নিয়ে আমরা জানতে চাই যে এরপর কি কি কাজ করলেন অফার লেটার আসার পর? অফার লেটার আমার একাধিকটা আসলো, বা কম বেশি সবাই তো একাধিকটা অ্যাপ্লাই করবে, একাধিকটা অফার লেটার আসবে। এরপরের প্রথম প্রথম ধাপ হচ্ছে সিনিয়া করা। সিনিয়া হচ্ছে ওয়ান কাইন্ড অফ লিগালাইজেশন। আমি যে হুম, আমি যে বাংলাদেশে যে ডিগ্রিটা পড়ে আসছি, আর হুম, ইতালিতে যে ডিগ্রিটা পড়তে চাইতেছি, ও ইতালির ডিগ্রির জন্য বাংলাদেশের ডিগ্রিটা কি এনাফ কিনা, এটা একটা হুম, যাচাই করা। এটা ওদের ভাষায় সিমিয়া বলে, CIMEA, সিমিয়া। হুম। এটার তো কস্ট সিমিয়া কেমন পড়ে? অফার লেটার, এটা হচ্ছে দুই রকমের করা যায়। একটা হচ্ছে নর্মাল স্ট্যান্ডার্ড, ওইটার কস্ট 300 ইউরো। আরেকটা হুম, হচ্ছে আর্জেন্ট, 400 ইউরো। তো নর্মালটা হচ্ছে ওরা 60 ওয়ার্কিং ডেজ এর মধ্যে দিয়ে দেয়, আর আচ্ছা, আর্জেন্টটা 30 ওয়ার্কিং ডেজ এর মধ্যে দেয়। তো এখানে আমি যেটাকে যে কথাটা বলেছি, আমরা যদি তাড়াতাড়ি করি, জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে সিমিয়া করে ফেলি, আমি যদি অক্টোবর নভেম্বরে অফার লেটার অ্যাপ্লাই করা শুরু করি, আমি তো 1 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে অফার লেটার পেয়ে যাবো। জানুয়ারির মধ্যে আমার অফার লেটার হাতে থাকবে। হুম, হুম, আমি ফেব্রুয়ারিতে যদি সিনিয়া করি, যদি বলে যে 60 ওয়ার্কিং ডেজ, আমি মাত্র 5 দিনে পাইছি।
নর্মাল নর্মাল ডেলিভারি 5 দিনে পাইছি, অনেকে 1 দিন বা 2 দিনও পায়। কিন্তু সেম জিনিস যদি আমি জুনে করতাম, আমার হয়তো 30, 40, 50 দিন লাগতো। আচ্ছা, হ্যাঁ, সিমিয়াটা তো কিন্তু আর্লি করাটাই ভালো, কারণ আমরা রিসেন্টলি শুনেছি যে অনেকেই সিমিয়া করতে পারছে না, বিশেষ করে জুন জুলাইয়ের দিক থেকে এটা ব্লক হয়ে গিয়েছিল, সিস্টেমটা ডাউন হয়ে গেছে। সো আর্লি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন যারা যারা অ্যাপ্লাই করছেন। এরপর আর কি কি কাজ রয়েছে সিমিয়া করার পর? আর কি কি কাজ রয়েছে? প্রি এখন এনরোলমেন্ট এখন সম্ভবত। হ্যাঁ, হ্যাঁ, এখন সিনিয়র আগে একটা কাজ আছে। মানে বিষয়টা হলো মেইন হচ্ছে অফার লেটার পরে প্রি এনরোলমেন্ট করা লাগবে। প্রি এনরোলমেন্ট করার জন্য সিনিয়র লাগবে। আর হুম হুম হুম। সিনিয়র জন্য অ্যাপোস্টিল লাগবে। অ্যাপোস্টিল হচ্ছে আচ্ছা। বাংলাদেশের যে মাইগভ থেকে আমরা যে সার্টিফিকেট গুলো অ্যাপোস্টিল করি সেটা মফা থেকে। তো তার মানে অফার লেটার পাওয়ার পরে অ্যাপোস্টিল করা, অ্যাপোস্টিলের পরে সিনিয়র করা, সিনিয়র পরে প্রি এনরোলমেন্ট করা। এখন হুম প্রি এনরোলমেন্ট করার ক্ষেত্রে একটা জিনিস, সেটা হচ্ছে আমি যখন তখন বা আমি জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে অফার লেটার পাইছি, আমি তখনই প্রি এনরোলমেন্ট করতে পারবো না। প্রি এনরোলমেন্ট পোর্টাল ইউনিভার্সিটি যখন যখন ওপেন হবে, ওদের ওদের পোর্টাল নরমালি হচ্ছে এপ্রিল মাসে ওপেন। আচ্ছা। এপ্রিল মাস থেকে ওপেন হয়। তার মানে হচ্ছে এপ্রিলের মধ্যে আমার সব কাজ শেষ শেষ কইরা আমার রেডি থাকা লাগবে। যেদিন হুম আমার হুম। প্রি এনরোলমেন্ট পোর্টাল ওপেন হবে সেদিন যাতে আমি এপ্লাই করতে পারি। তো আচ্ছা। আমি ফেব্রুয়ারিতে অফার লেটার পাইছিলাম। ফেব্রুয়ারিতে সিনিয়র করছি। মার্চ অপেক্ষা কইরা এপ্রিলের শুরুতে প্রি এনরোলমেন্ট ওপেন হইছে। আমি প্রি এনরোলমেন্ট করছি। আচ্ছা, এরপরে হচ্ছে সম্ভবত সামারি আসে, যেটা ইউনিভার্সিটি থেকে সামারি আসে সরাসরি এম্বাসির কাছে। তো এর পরবর্তী যে প্রসিডিওর গুলা, যে এখানে কি পোস্টাইলের পর কি আবারও এক্সট্রা কি লিগালাইজেশনের প্রয়োজন আছে? অন্যান্য যে ফাইন্যান্সিয়াল ডকুমেন্ট বা যা যা আছে এগুলো কি আবার এম্বাসি থেকে লিগালাইজ করতে হয়? না, না, এগুলা আর এমবাসি থেকে ভিসার জন্য এমবাসি থেকে লিগ্যালাইজ করা লাগে না। সেগুলা স্কলারশিপের জন্য। সেগুলা হয়তো আমরা পরে আলোচনা করব। আচ্ছা। তো ভিসার জন্য আর কিছু এমবাসি থেকে লিগ্যালাইজ করা লাগে না। তো নর্মালি আমরা ধরে নিলাম ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু ফান্ড দেখাতে হয়। এবার আমরা ফান্ডের ইস্যুটাতে চলে আসি। অধিকাংশ স্টুডেন্টের কোশ্চেন থাকে যে ফান্ড কিভাবে প্রেজেন্ট করবে, যেহেতু তারা 1 বছরের ফান্ড দেখাতে বলে। তো আপনার ক্ষেত্রে কেসটা কেমন ছিল, যে আপনি কাকে স্পন্সর দেখিয়েছেন এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট কিভাবে প্রেজেন্ট করেছেন? ইতালির ক্ষেত্রে একটা কথা বলা হয় যে প্রোফাইল থেকে, যদিও কথাটা পুরোপুরি সত্যি না, প্রোফাইল থেকে ব্যাংকটা ম্যাটার, মানে অনলি ব্যাংক ভালো হইলেই ভিসা হয়ে যায়। এটা হুম হুম পুরোপুরি সত্যি না। কিন্তু এটা কথা প্রচলিত আছে যে ব্যাংক ভালো হইলে নাকি ভিসা হয়ে যায়। আসলে ইতালিতে ব্যাংকটা খুব বেশি ম্যাটার করে। ওরা হুম হুম। ব্যাংকটা খুব ভালো মতো দেখে। আর ১ বছরে আমি জানি না আর কোন দেশে ১ বছরের স্টেটমেন্ট চায়। ইতালি ১ বছরের স্টেটমেন্ট চায়। মানে আপনার স্টুডেন্টের অ্যাকাউন্ট, স্পন্সর অ্যাকাউন্ট ২ জনের অ্যাকাউন্ট ১ বছরের স্টেটমেন্ট দেখাইতে হবে। তো ওরা পুরা আচ্ছা। ১ বছরের ফিন্যান্সিয়াল ট্রান্সেকশন হিস্ট্রিটা দেখে। দেখে আসলে বুঝে যে এই মানুষটা আসলেই কতটুক সলভেন্ট। এখন হুম হুম অন্যান্য অনেক দেশে হয়তো ৩ মাস বা ৬ মাসের স্টেটমেন্ট দেখানো যায়। সেক্ষেত্রে অনেকে কি করে, হয়তো ধার দেনা কইরা বা ব্যাংক থেকে লোন নিয়া টাকাটা ব্যাংকে অ্যাকাউন্টে আইনা দেখায় ফেলে। কিন্তু ইতালিতে যদি আমরা এটা করি, তো সেইজন্য তখন দেখা যাবে যে আগের ৬ মাস, আগের ৯ মাসে কোনো টাকা পয়সা নেই। লাস্টে ৩ হুম মাসে হুম। টাকা পয়সা। এরকম আসলে অনেকের প্রবলেম হয়, অনেকে এইজন্য রিজেকশন পায়। তো ইতালিতে আসলে ব্যাংকটা অনেক ইম্পোর্টেন্ট। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমার ক্ষেত্রে আমাদের সময় ২০০০ আমরা যখন ২৫ এ এপ্লাই করছি, তখন পর্যন্ত নিয়ম ছিল ৬ মাসের। ৬ মাসের দেখাইতে হবে। তো আমি ৬ মাসের প্রিপারেশন নিছিলাম। আমি অ্যাপ্লিকেশন করার আগে, আমি যখন ডিসেম্বর, জানুয়ারিতে অ্যাপ্লিকেশন করছি, অ্যাপ্লিকেশন করার আগ থেকে আমি ব্যাংক রেডি করছি। মানে এদিকে আমার ভার্সিটি এখনো আমি সিলেক্ট করি নাই। অ্যাপ্লিকেশন করি নাই। আমি কিন্তু ব্যাংক নিয়ে আগে সিরিয়াস হয়ে গেছি। ব্যাংক-ট্যাংক রেডি কইরা তারপরে অ্যাপ্লিকেশন কইরা তো লাস্ট টাইমে দেখলাম যে ১ বছরের স্টেটমেন্ট দিতে হবে। তো আমার যেহেতু আমার বাবার আচ্ছা, ব্যাংক আপনার মোটামুটি সোর্স চালু কি ছিল ছিল? আপনার মোটামুটি। বাবা ছিল স্পন্সর, আপনার কি কি সোর্স প্রেজেন্ট করেছেন? আচ্ছা, আমার বাবা এখানে আমি আমার বাবাকে স্পন্সর হিসেবে দেখাইছি। তো উনার ব্যাংক মোটামুটি চালু ছিল। তো এইজন্য আসলে ৬ মাস ১২ মাসের ব্যাপারে খুব একটা প্রবলেম ফেস করিনি। আমি বেশ কয়েকটা সোর্স দেখাইছি। আমি মাল্টিপল সোর্স দেখাইছি। আমি আ আচ্ছা। বাবার জব দেখাইছি। তারপর উনি একটা পেনশন অ্যালাউন্স পায়, ভাতা পায়। সরকারি চাকরি করতে আগে। হুম সেটার হুম। রিটায়ারমেন্ট অ্যালাউন্স পায়, ওইটা দেখাইছি। তারপর আ ল্যান্ড সেল দেখাইছি। তারপর আমাদের ফিশারি আছে ওইটা দেখাইছি। আর আমাদের কিছু এগ্রিকালচার থেকে ইনকাম হতো ধানি জমি থেকে, সেগুলা দেখাইছি। হুম। মানে মাল্টিপল সোর্স দেখাইছি। মাল্টিপল আর সোর্স এখানে দেখালে ভালো হয়। মানে এখানে মাল্টিপল আসলে সোর্স দেখালে অন ভালো হয়, যাতে তারা বুঝতে পারে যে স্টুডেন্ট সলভেন্ট এবং হ্যাঁ, হ্যাঁ, ঠিক মতো প্রিপারেশন স্টুডেন্ট নিয়ে সলভেন্ট। আসছে। হ্যাঁ, আর হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে, অনেকে যেটা করে মানে
শুধু একটা ট্রেড লাইসেন্স বানায় আর হুম কিছু হুম, টাকা ব্যাংকে রাখে আর দেখায় যে আমার স্পন্সর ট্রেড লাইসেন্স এই বিজনেস। তো এই জায়গায় আসলে আপনি যদি উম, আপনার একাধিক সোর্স দেখান তাহলে সেক্ষেত্রে জিনিসটা আপনার প্রোফাইলটা একটু স্ট্রং হয়। তো ওরা তখন একটু ওরকম বিলিভ আচ্ছা, করে অনেকে যে ব্যাংক না। থেকে লোন নিয়ে থাকে, যে এই ধরনের লোন গুলো কি অ্যাকসেপ্ট করে কিনা ইতালিয়ান এম্বাসি? কিছু এখন টাকা দেখাইলে, দেখাই দেয় ব্যাংকে কিছু টাকা দিলে, এই ধরনের লোন গুলো কি অ্যাকসেপ্ট হয় কিনা, বা এগুলোতে রিজেকশনের সম্ভাবনা বেশিরভাগ কতটুকু? ক্ষেত্রে রেজিস্ট্রেশন সম্ভাবনা অনেক বেশি, আনফরচুনেটলি আচ্ছা। অনেক বেশি। মানে যদি, কারণ ব্যাংক থেকে আমরা যেটা লোন নেই এই লোনটা কিন্তু ওরা ফ্রিজ করে রাখা দেয়, হয়তো সবাই জানেন। হুম ওটা ফ্রিজ করে রাখা দেয়, ওটা লেনদেন করা যায় না। এখন এক বছরের স্টেটমেন্ট যখন টানা হয়, এক বছরের স্টেটমেন্ট চেক করা হয়, তখন ওই লোন আসার পরের পিরিয়ডটার সাথে আগের পিরিয়ডটা আসলে মিলে না। যে কোনো হুম হুম লেনদেন নাই, হুট করে টাকা ঢুকলো, টাকা ঢুকে টাকা বেরও হয় না। তখন ওরা সহজেই বুঝতে পারে যে বিষয়টা আসলে হুম হুম। মানে জেনুইন না। তো এখানে আমি বলবো ঘাপলা আছে। খুব, হ্যাঁ, রেড ফ্ল্যাগ। আমি বলবো যে আসলে খুব বেশি সম্ভাবনা থাকে এটা রিজেকশনের। আর যদি অলরেডি ব্যাংক ভালো মতো মেনটেন হয়, তারপর সামান্য কিছু, নট 100% বা 70-80%, হয়তো কিছু সামান্য লোন নিল, কিন্তু অলরেডি ব্যাংক ওয়েল মেনটেন্ড, অলরেডি হুম ভালো হুম। মতো ব্যালেন্স আছে, ট্রানজেকশন হইতেছে, সেই ক্ষেত্রে হয়তো তখন হয়তো বোঝা যাবে না। কিন্তু হ্যাঁ। যাদের অলরেডি ব্যাংক অয়েল মেনটেন তাদের তো লোনের দরকার হবে না, তো এটা আর তাহলে কি। দেখা যাচ্ছে কি, ওভারঅল সামারি হচ্ছে ইতালির জন্য ন্যূনতম 1 বছর আগে থেকে ঠিকমতো ব্যাংক প্রিপারেশন নিতে হয়, যে ব্যাংকের ট্রানজেকশন গুলা মানে কনসিস্টেন্ট থাকতে হয়, প্রতি মাসে ট্রানজেকশন যাতে কনসিস্টেন্ট থাকে। হঠাৎ করে অফার লেটার আসলো, ধুমধাম ট্রানজেকশন করলাম, ব্যাংকে টাকা জমা করলাম, এগুলো এম্বাসি দেখলে ভিসা রিজেক্ট তাহলে করে দেয়। আসলে তো এটা নিয়ে সতর্ক আসলে বোঝা থাকতে যায়। হবে। হুম। ওই যে আর অ্যাপ্লিকেশন আরেকটা করার বিষয়, আগে, হ্যাঁ, আরেকটা বিষয় অ্যাপ্লিকেশন থাকে করার আগে স্পন্সর ব্যাংক, কাকে কাকে। হ্যাঁ হ্যাঁ, ব্যাংকটা ঠিক আছে। স্পন্সর অনেকেরই কোশ্চেন থাকে যে স্পন্সর কাদের দেখানো যায়। আগে হয়তো বা নিয়ম ছিল শুধুমাত্র ব্লাড রিলেটিভের মধ্যে স্পন্সর দেখাতে, এখন হয়তো বা তারা আপডেট করেছে, আমরা শুনেছি রিসেন্টলি যে আঙ্কেল আন্ট, কাজিন কাজিন বা দূর সম্পর্কের ব্যক্তিকেও স্পন্সর দেখানো যাবে। এটা কতটুকু রিলায়েবল সোর্স? এখানে, হ্যাঁ এখানে আসলে হ্যাঁ, লাস্ট আপডেট পর্যন্ত ফোর্থ গ্রেড রিলেটিভ আমার, বা ফার্স্ট ব্লাড, সেকেন্ড ব্লাড, থার্ড ব্লাড আমি দেখাতে পারবো। আমার চাচা, ফুফু, কাজিন, ইভেন দাদা পর্যন্ত আমি দেখাতে পারবো, এটা সর্বশেষ হুম আপডেট অনুসারে। তো এখানে আমি একটা জিনিস বলতে চাইতেছি, এটা আমার নিজের ওপিনিয়ন। 2024 থেকে নিয়ম ছিল যে ফার্স্ট ব্লাড আমার ভাই বোন বাবা মা যে কেউ দেখাতে পারবে। হুম 25-এ একদম লাস্ট টাইমে মে মাসে আপডেট দিল শুধু বাবা মা দেখাতে পারবেন, ভাই বোন পারবেন। দেন আচ্ছা। 26-এ একদম লাস্ট টাইমে জুনে আপডেট দিল দাদা পর্যন্ত দেখাতে পারবে। এখন হুম 27-এ কি হয় আসলে বলা যায় না। তো আমার এটা আমার সম্পূর্ণ নিজের পার্সোনাল ওপিনিয়ন। আপডেট অনুসারে এখন কাজিন, ফুফু, খালা, চাচা, দাদা পর্যন্ত দেখাতে পারবে, কিন্তু আমার নিজের মতামত যে ফার্স্ট ব্লাডের মধ্যে স্পন্সরটা রেডি করলে ভালো। আমি চাচারে হুম। রেডি কইরা এক বছর প্ল্যান করলাম, হুট করে ওরা আপডেট দিল যে এখন আর চাচা হ্যাঁ দেখা হ্যাঁ। হইতে পারবে না। তার মানে তো কথা হচ্ছে সবচেয়ে কি, ভালো, বাবা বাবা কখনো চেঞ্জ, বাবা মা স্পন্সর দেখলে এটা কখনো চেঞ্জ হবে না, বাকিগুলো হয়তো বা অ্যাড হইতে এইটা পারে, তো, বাদ যেতে পারে। এটা তো বাবা মা তো আসলে কখনোই চেঞ্জ করবে না। আর এমবাসি হুম। আসলে আমরা, আহ, আর বাংলাদেশের আরেকটা বিষয়, বাংলাদেশে আসলে মানুষ তো সুযোগের সদ্ব্যবহার করে না, অপব্যবহার করে। এখন হ্যাঁ ওরা হ্যাঁ। দেখাইছে যে ওরা সুযোগ দিছে যে চাচারা দেখানো যায়, যে কোনো মানুষরে আমি চাচা বানায় দেখাই দিলাম, এটা অনেকে হুম করবে। তো ওরা, ওদের কাছে জিনিসটা যাবে, ওরা বুঝবে যে মানুষটা আসলে ফেক চাচা দেখাইতেছে, সামনের বার হয়তো অফ করে দিবে। হুম হুম হুম। এটা এটা খুবই আসলে হতে ক্রিটিক্যাল পারে। ইস্যুস যে আমরা সুযোগের বেশি অসৎ ব্যবহার করি। ইভেন রিসেন্টলি আমরা শুনেছি যে সিমিয়াও কিন্তু ব্লক করে রেখেছিল বেশ কিছু সংঘবদ্ধ চক্র। সিমিয়া ব্লক করে এরপরে 50,000 টাকা দিয়ে দিয়ে সিমিয়া করে দিয়েছে, 50-60 হাজার টাকা এক্সট্রা নিয়ে নিয়ে। এটা হ্যাঁ বাংলাদেশ, এটা খুবই, তারা 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 ইউনিভার্সিটি গুলো বলেছে, যে ইমেলের রিপ্লাই দিয়েছে যে সাউথ এশিয়ান কোন একটা কান্ট্রি থেকে এই ধরনের কাজটা করা হয়েছে, আমরা পরবর্তীতে অ্যাডমিশন দেওয়ার ক্ষেত্রে তারা কমাই দিবে অ্যাডমিশন। এটা আমাদের গুডউইলের জন্য খারাপ, আমরা আমাদের পায়ে কুড়াল মারছি আর কি। আচ্ছা, আমরা আসলে পরবর্তী ডিসকাশনে চলে যাই। আমরা অলরেডি সোর্স নিয়ে যথেষ্ট আলোচনা করেছি, আমরা অ্যাপ্লিকেন্টের কাছ থেকে আরো কোশ্চেন নিব সোর্স নিয়ে। এরপর আমরা চলে যাব হচ্ছে স্কলারশিপ নিয়ে, যে স্কলারশিপের অ্যাপ্লিকেশন একরকম, ভিসার আবেদন একরকম। ভিসার জন্য যেহেতু পুরোপুরি ফাইন্যান্স দেখাতে হবে, যেহেতু ডিএসসি স্কলারশিপ এখানে আসার পর অ্যাক্টিভেট হয়।
তো এর প্রিপারেশনটা কেমন ছিল? কি কি ডকুমেন্টস আপনি রেডি করে এনেছিলেন বাংলাদেশ থেকে? আচ্ছা, ডিএসসি এর বিষয়টা আসলে খুবই সহজ। অনেকে এটা নিয়ে কনফিউশন বা ইনফরমেশন গ্যাপের জন্য একটু কঠিন মনে করে। আচ্ছা। ডিএসসি নোটিফিকেশনটা খুবই সহজ। প্রথম কনফিউশন যেটা থাকে যে আমি ভিসায় দেখাইতেছে আমার অনেক টাকা, ডিএসসি তে দেখাইতেছে আমার কম টাকা, কন্ট্রাডিক্ট হয়ে যেতেছে। কন্ট্রাডিক্ট হ্যাঁ। হইতেছে কিন্তু আসলে আমি ভিসার ইনফরমেশন গুলো আমি এম্বাসিতে দিতেছি, ডিএসসি ইনফরমেশন গুলো আমি রিজনাল অফিসে দিতেছি। কেউ কারোটা ক্রস হুম চেক করবে না। তো এখানে আসলে হুম কন্ট্রাডিকশন থাকলেও সমস্যা নেই। তো ডিএসসিটা হচ্ছে আমাদের বাংলাদেশে যেমন বিভাগ, ইতালিতে এরকম 20টা রিজিয়ন আছে বা 20টা বিভাগ আছে বলতে পারেন। 20টা বিভাগে 20 রকম ডেডলাইন, 20 রকম নিয়ম। প্রত্যেক হুম হুম রিজিয়নে আলাদা একটা রিজিয়নাল অফিস আছে। সেই অফিস থেকেই এই স্কলারশিপটা ইস্যু করা, প্রসেস করা, যা যা দরকার সব করা হয়। এখন আমার ভার্সিটি যেমন দেখতে হবে যে এই অমুক ভার্সিটি কোন রিজনের আন্ডারে, এটা হচ্ছে প্রথম প্রিপারেশন। আমি যে ভার্সিটিতে প্রি এনরোলমেন্ট করতেছি, আমি তো হয়তো আমি একটু ছোট করে টাইম লাইনটা বলি। মোটামুটি ডিএসসি অ্যাপ্লিকেশন শুরু হয় জুলাইয়ের আশেপাশে, জুলাই থেকে শুরু হয়, কিছু জুলাই কিছু অগাস্ট, এক এক রিজন এক এক সময়। তা আমি প্রি এনরোলমেন্ট করতেছি এপ্রিলে বা মেতে, তখন কিন্তু আমি জানি আমি কোন ভার্সিটিতে যাইতেছি। তো আমার হুম প্রথম হুম প্রিপারেশন হওয়া উচিত আমি খোঁজ নিব যে কোন রিজনের আন্ডারে। যেমন ধরলাম যে আমি পলিটেকনিক দিয়ে তুরিনে যাইতেছি, আমি প্রি হুম এনরোলমেন্ট করছি এপ্রিল মাসে, আমি তো জানি আমি এখানে ট্রাই করতেছি, ইনশাল্লাহ বিস হলে এখানে যাব। তা আমি খোঁজ নিব যে ওই ভার্সিটির কোন রিজনের আন্ডারে। দেখলাম যে এটা এডুসো পিএমন্তের আন্ডারে একটা রিজনের নাম। হুম তো প্রিমিয়ামতে। তারপর আমি সেই রিজনের ওয়েবসাইটে গেলাম। ওয়েবসাইটে যে গত বছরের কলটা দেখলাম, গত বছরের কল দেখলাম, হ্যাঁ। ডেডলাইন দেখলাম, একটু আইডিয়া নেওয়ার জন্য। হুম হুম জাস্ট একটা আইডিয়া পাইলাম যে আচ্ছা আমার গত বছর জুলাইয়ের 25 তারিখ কল ওপেন করছিল, সেপ্টেম্বরের 2 তারিখ ডেডলাইন, তার মানে এই টাইমে এবারও হয়তো কম বেশ হবে। জাস্ট একটা মেন্টাল প্রিপারেশন। তারপর যখন কল ছাড়বে আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করব। আচ্ছা। অনলাইনে জাস্ট কিছু তথ্য পূরণের মতো খুবই সহজ অ্যাপ্লিকেশন করব। আর এখানে 2 রকম নিয়ম আছে, আমি দুইটাই কভার করতেছি। প্রথমে এটা বলি, তো অনলাইনে অ্যাপ্লিকেশন করব, কাজ এখানেই শেষ। তারপর আমি ভিসার জন্য ওয়েট করব। ভিসা পাইলে আমি ফ্লাই করব, ইতালিতে আসব। আসার আগে জাস্ট একটা কাজ করে আসবো। একটা ইনকাম এফিডেভিট, লো ইনকাম হুম এফিডেভিট, তাও ম্যাজিস্ট্রেট বরাবর। আমরা ভিসার জন্য হচ্ছে নটারি পাবলিক বরাবর এফিডেভিট লিখি, ওটা হুম ম্যাজিস্ট্রেট বরাবর এফিডেভিট হবে। ম্যাজিস্ট্রেটের সিল সাইন থাকবে, ওইটা পরে মাইগভ থেকে অ্যাপোস্টিল করবো। জাস্ট এই কাজটা আমি আসছি। ইতালি আইসা রোম এম্বাসি অথবা মিলান কনসুলেট, সেখানে যাব। সেখানে যাইয়া এটা ট্রান্সলেট করাবো। আচ্ছা। ট্রান্সলেট করাইয়া আমি আমার রিজিওনাল অফিসে জমা দিবে। আমার কাজ শেষ, খুবই সহজ। আচ্ছা, ট্রান্সলেট তো বাংলাদেশ থেকেও করে আনা যায় নাকি এখানে এসেই করতে হবে? এ, ইতালিতে এসেই এখন করতে হবে? এটা হচ্ছে কিছু রিজিয়ন ওরা হুম। হার্ড কপি বা ট্রান্সলেশন পরে চায়। তো সেই আচ্ছা। ক্ষেত্রে ইতালিতে এসে করাটা সেফ, ইতালিতে এসে করাটা ভালো। হুম। আর তা- কিছু এই যে বললাম আরেকটা নিয়ম, কিছু রিজিয়ন ওরা আগে অনলাইন অ্যাপ্লিকেশনের সময় এই ট্রান্সলেশনটা চায়। তার মানে হুম আমার তো এখন দেশ থেকে অনলাইন অ্যাপ্লিকেশন করা লাগতেছে, সেক্ষেত্রে আমি তো মিলান বা রোম থেকে আমি ট্রান্সলেট করতে পারতেছি না। সেই ক্ষেত্রে ওইটাও খুবই সহজ। বাংলাদেশে কিছু অথরাইজ এজেন্সি আছে, 3টা হুম অথরাইজ এজেন্সি আছে, এগুলো ভিএফএস এর ওয়েবসাইটে গেলেই দেখা ইতালির যাবে। এম্বাসির ওয়েবসাইটে লেখা থাকে কারা কারা হ্যাঁ, ট্রান্সলেটর অথরাইজ। হ্যাঁ, ওদের মাধ্যমে ট্রান্সলেট করাইয়া জাস্ট সফট কপি আমি পোর্টালে আপলোড দিব, অনলাইন আচ্ছা, এখানে কি অ্যাপ্লিকেশনের পোর্টালে ডকুমেন্ট আপলোড দিব। গুলা দ্যাটস ইট। এম্বাসি থেকে লিগালাইজেশনের প্রয়োজন আছে কিনা? ইনকাম ডকুমেন্ট গুলা এম্বাসি থেকে কি কোনো লিগালাইজ করতে হবে নাকি জাস্ট অ্যাপোস্টাইল করলেই হবে? না, এখন শুধু পোস্টার করলেই হবে, এম্বাসি থেকে লিগেলাইজ করা লাগবে না। আচ্ছা, তাহলে ওভারঅল ধরা গেল কি লো ইনকাম সার্টিফিকেট একটা ডকুমেন্ট ম্যাজিস্ট্রেট বরাবর রেডি করে আনলেই হচ্ছে। এর সাথে কি যেমন ইনকাম ট্যাক্স ডকুমেন্ট, ট্যাক্স সার্টিফিকেট এগুলো কি জমা দিতে হবে নাকি এগুলো না, ছাড়াও এগুলা অ্যাপ্লাই? এগুলা এগুলা ছাড়াও হবে, এগুলা ছাড়াও হয়। অনেকে হচ্ছে এনবিআর থেকে ট্যাক্স অনেক ডকুমেন্ট আনে, এগুলো আসলে হুম লাগে না। তবে তাও হচ্ছে আমি স্পেসিফিক করে বলতে চাই না, কারণ এক এক রিজনে এক এক রকম নিয়ম থাকে, 20টা রিজনে 20 রকম নিয়ম। বাট আমি হুম আমার অন্যান্য রিজনে আমার বন্ধু বান্ধব কিছু আছে, কারো এরকম কিছু লাগে না, সবার একটাই লাগতেছে, একটা এফিডেভিট, ম্যাজিস্ট্রেট বরাবর এফিডেভিট, সেটা মাইগভ থেকে অ্যাপোস্টিল করা। এই এফিডেভিটটা বুঝতে হয় পেরেছি। আমি দেশ দেশ থেকে ট্রান্সলেট করবো, নাহলে মিলানে এসে ট্রান্সলেট করবো। জাস্ট সেটা আমার দেখতে হচ্ছে আমার অর্থাৎ রিজন অর্থাৎ ওই ইনকাম ট্রান্সলেশনটা কখন যদি চাইতেছে। তাদের যে
একটা থ্রেশহোল্ড দেওয়া থাকে সম্ভবত 20,000 ইউরো বছর, বা এই থ্রেশহোল্ডের নিচে হলেই হচ্ছে লো ইনকাম সার্টিফিকেট, তাই তো? এখানে হচ্ছে হ্যাঁ, ওরা আমরা ইতালিতে এটা আইজি বলে, ISEE, ওটা 15,000-এর মতো। আইজিটা আবার একটু, এটা একটু ইন্টারেস্টিং, এটা ক্যালকুলেট হওয়া অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন আমার ফ্যামিলি মেম্বার কয়জন, আমার ঘর বাড়ি আছে কিনা, সব মিলায় দেখা যায় যে আমার যদি বছরে 20,000 ইউরো ইনকাম থাকে, কিন্তু আমার ফ্যামিলি মেম্বার 5-6 জন থাকে, আমার ঘর বাড়ি থাকে বা থাকে না, আইজিটা আসলে কমে যায়, 10-এর নিচে আচ্ছা, নেমে যায়। বুঝতে পারছি। বিশ তো হাজার আইজি শুধুমাত্র করা আসলে আপনার খুবই, যিনি স্পন্সর, উনার ইনকাম সার্টিফিকেট, লো ইনকাম সার্টিফিকেট দেখালেই হচ্ছে নাকি ফ্যামিলি মেম্বার প্রত্যেকের ইনকাম সার্টিফিকেট দেখাইতে হবে? না না, শুধু উনারটা, মানে ওই যে এফিডেভিট যেটা, সেখানে লেখা থাকবে যে উনি একমাত্র আমার ইনকামেবল পার্সন ফ্যামিলিতে, উনার আচ্ছা, ইনকাম আচ্ছা, এত, জাস্ট দ্যাটস ইট। বুঝতে অথবা পারছি। যদি ফ্যামিলিতে যদি দুইজনও থাকে, দুইজনের ইনকাম থাকে, সেটাও দেখানো যায়। কারণ অনেস্টলি আইজি 15,000 করা খুবই টাফ। বাংলাদেশে মনে হয় 50 লাখ ইনকাম থাকা লাগবে, বা হুম, হুম, হুম। এরকম ইনকাম থাকলে তখন আইজি 15,000 হবে। আমরা যদি তো ইনকাম এখানে, হ্যাঁ, আহ এখানে আমরা অনেকেই বুঝতে পারি না যে স্কলারশিপ মানে এই স্কলারশিপটা পাওয়ার পরও কিন্তু স্টুডেন্টদেরকে ফাইন্যান্স দেখাইতে হয়। তো অনেকেই বুঝে না যে স্কলারশিপ পাইলে তো আসলে ভিসা হয়ে যাবে, বিষয়টা এমন না। স্কলারশিপ পাওয়ার পরও কিন্তু ভিসা না হওয়ার এরকম অনেক রেকর্ড আছে। তা আপনাকে আগে ইতালির জন্য সবার আগে নিজের ফাইন্যান্স প্রেজেন্ট করতে হবে, নিজের ব্যাংক ব্যালেন্স রেডি করতে হবে। ওটা দেখে তারা ভিসা দিবে, এরপর এখানে আসার পরে আপনি স্কলারশিপে অ্যাপ্লাই করতে পারবেন। তো ডিএসসি স্কলারশিপ হচ্ছে পুরোপুরি এখানে আসার পরে অ্যাক্টিভেট হয়। আলাদা। তো এটা এমবাসি হ্যাঁ, কাউন্ট করবে না, স্কলারশিপটা পাইলেও তারা কাউন্ট করবে, শুধুমাত্র একটা বা দুইটা মনে হয় MACI বা এই ধরনের একটা হ্যাঁ, স্কলারশিপ আছে, মাইসি, ইতালিয়ান গভর্নমেন্ট হ্যাঁ, স্কলারশিপ। হ্যাঁ, দুই রকম আছে, মাইসি আইওয়াইটি, আছে, আইওয়াইটি আইওআইটি, একটা আছে। ইন্ডাস্ট্রি এই ট্যালেন্ট। দুইটা মনে হয় ফুল ফান্ডেড স্কলারশিপ। মাইসিটা খুবই কম্পিটিটিভ, আর আইওআইটি হচ্ছে 25 বছরের নিচেদের জন্য, যারা তাদের জন্য। আর আচ্ছা, কিছু ভার্সিটি ইন্টারনাল কিছু স্কলারশিপ থাকে, বাট ওগুলো ভিসার জন্য গ্যারান্টেড না। আইওআইটি আচ্ছা, আর মাইসি পাইলে গ্যারান্টেড। আর ডিএসএ যেটা, এটা তো বলাই যাবে না যে আমি ডিএসএ অ্যাপ্লাই করতেছি, ডিএসএ পাইতেছি, এম্বাসি ওটা যেটা বললে বলাই তারা যাবে না। ভিসা নাও দিতে পারে। হ্যাঁ, এটা কাভার লেটারে উল্লেখই করা যাবে না যে আমি ডিএসসি তে পাইছি। আর এই আর কি। ডিএসসিটা আসলে একটা, দেশে থাকতে আমরা কেউ শিওর না, কারণ এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি। ডিএসসি এই যে ইতালি আইসা আমার যে ট্রান্সলেশন গুলো জমা দিতে হবে, এটা কিন্তু একটা ডেডলাইন থাকে, হুম, মোটামুটি হুম, অক্টোবর বা নভেম্বর ডেডলাইন থাকে। তো হুম, আমি হুম। যদি কোনো কারণে ভিসা আমি লেটে পাই, আমি যদি ডিসেম্বরে যাই ভিসা পাই, তাহলে কিন্তু অনেকে ডিসেম্বরে ভিসা পায়। তা আমি কিন্তু ডিএসএ মিস করতেছি, আমি কিন্তু মানে ডিএসএ এটা কি পাইতেছি পরের না। সেমিস্টারে কি অ্যাপ্লাই করা যাবে? মানে এই সেমিস্টার পরের মিস করে বছর, গেলে পরের সেমিস্টারে, পরের বছর অ্যাপ্লাই করা যাবে সেকেন্ড ইয়ারের জন্য? পরের বছর অ্যাপ্লাই করা যায়, সেকেন্ড ইয়ার অ্যাপ্লাই আচ্ছা, করা যায়। ঠিক তো আছে। এই ডিএসএ নিয়ে একটা একটা ছোট্ট একটা কাহিনী বলি। বাংলাদেশের না অবশ্য, এটা টার্কির একজন, এই যে আমাদের ভার্সিটিতে আসার কথা ছিল, সে কভার লেটারে মেনশন করছিল ডিএসএ এর কথা, আর ভিসা রিজেক্ট করে আচ্ছা, দিছে। তো তাদেরকে দেখাতে হবে আমার অনেক টাকা, আমার অনেক ব্যাংক ব্যালেন্স, আমাকে ভিসা দাও। আর এখানে আসার পর বলতে হবে আমি গরিব, আমাকে স্কলারশিপ দাও। হ্যাঁ, তো হ্যাঁ, দুইটা আসলে দুই রকম সিচুয়েশন। হ্যাঁ, আমরা অনেক কিছু কিন্তু জানতে সত্যি, পারলাম আমার গেস্টের কাছ থেকে। এখন আমাদের সাথে শেয়ার আমি করলেন যে আর কি কি ডকুমেন্টস লাগে সাধারণত, এবং আহ, শুধুমাত্র ফাইন্যান্সের পাশাপাশি যেমন ইন্স্যুরেন্স লাগে কিনা, অ্যাকোমোডেশন কোথায় বুক করতে হবে, এই ধরনের কিছু ছোটখাটো ইনফরমেশন দিলে অ্যাপ্লিকেন্টদের জন্য সুবিধা হয়। আচ্ছা, এখানে হ্যাঁ, অ্যাকোমোডেশনের কথা বলি প্রথমে। অ্যাকোমোডেশন আসলে এটা খুবই সহজ একটা জিনিস, অন্যান্য অনেক দেশে হচ্ছে বাসা বুক করা লাগে, টাকা দিয়ে বুক হুম, করা হুম। লাগে। তারপর ভিসা না হইলে পরে রিফান্ড বা নন রিফান্ডেবল বিষয়ে রিস্ক থাকে। ইতালিতে এটা খুবই ইজি একটা অপশন, ফ্রি হোটেল বুকিং করা যায়, 1 টাকাও খরচ করা লাগে না, ফ্রি হোটেল বুকিং, Booking.com অথবা Agoda.com থেকে। এটা আচ্ছা, নিয়ে, এগুলো নিয়ে ভিসা পাইতে সমস্যা হয় না, ফ্রি হোটেল বুকিং করা যায়, জাস্ট আমার নামে হোটেলটা বুক করা যায়। পরে উম ওই পরে এসে ডকুমেন্ট বাসা দিয়ে আমি ভিসা খুঁজে, অ্যাপ্লিকেশন করতে পারবো। পরে হুম। ভিসা হলে পরে আসার পরে বাসা খুঁজে উঠা যায়, ওটার কোনো অপশন আছে? তো মানে এখানে অনেক অনেক এজেন্সি কি করে, অনেক এজেন্সি হচ্ছে, আমি এটা স্টুডেন্টের উদ্দেশ্যে বলতেছি, অনেক এজেন্সি বা অনেকে হচ্ছে বাসা ম্যানেজ করার নাম কইরা প্রায় বিশ টাকা ত্রিশ নিয়ে। চল্লিশ 50 হাজার যে যত পারে। এটা হ্যাঁ, একদমই হ্যাঁ, দরকার নেই, আপনি নিজে ওটা লাগে। ইজিলি Booking.com থেকে হোটেল বুক করতে পারবেন, ওরা যে বুকিং ডকুমেন্ট দিবে সেটা নিয়ে আপনি ভিসা অ্যাপ্লাই করতে পারবেন। তারপর হচ্ছে এইগুলো অ্যাকোমোডেশন বিষয়টা। আর ইন্স্যুরেন্স, হ্যাঁ ইন্স্যুরেন্স লাগে।
ইন্স্যুরেন্স হচ্ছে বিএফএস এর কিছু বাংলাদেশে কিছু ইন্স্যুরেন্স আছে যেগুলা 25 থেকে 30 হাজার টাকার মধ্যে, সেগুলো আবার নন রিফান্ডেবল, ভিসা না হইলে রিফান্ড করবে না। এছাড়া ইন্টারন্যাশনাল কিছু ইন্স্যুরেন্স আছে, যেমন সুইস কেয়ার, খুবই পপুলার, প্রায় 198 ইউরো। ওয়ে আরেকটা ইতালি। আছে ওয়াইতালি, হ্যাঁ ওয়াইতালি আছে, ওয়েলকাম অ্যাসোসিয়েশন ইতালি, এটা 140 ইউরো। এই দুইটাই রিফান্ডেবল, ভিসা না হলে টাকা ব্যাক করবে। তো ম্যাক্সিমাম স্টুডেন্ট ওয়াইতালিটা নেয়, 140 ইউরো, এটা মোটামুটি ফ্লেক্সিবল, সবাই এটা নেই। ঠিক আছে। এই আর কি। আর আর হচ্ছে আরেকটা ফ্লাইটের ডকুমেন্ট টিকিটও দেখানো তো লাগে। কাটতে হয় মনে হয়, ফ্লাইটের টিকিট, ফ্লাইট রিটার্ন থেকে টিকিট কাটতে হয়। ফ্লাইট টিকিট ওয়ান ওয়ে দিয়া পসিবল, ওয়ান ওয়ে কাটা যায়। আচ্ছা কারণ এটাও জাস্ট বুকিং দেখাইলে হয়, ফ্রি বুকিং আচ্ছা। দেখাইলে হয়। যেমন আমি নিজে এমিরেটস এর ওয়েবসাইট থেকে বুকিং দেখাইছিলাম, আগের দিন টিকিট কাটছি, তো আমার তো 1 দিন বা 2 দিনের জন্য টিকিটটা বুক করা ছিল, ওইটা ডকুমেন্ট দেখাইছে, কোনো সমস্যা হয়নি। এগুলোর জন্য আসলে আচ্ছা কোনো টাকা খরচ করা লাগতেছে না, ইতালিতে একটা সুবিধা। আচ্ছা, আমরা ওভারঅল বুঝতে পেরেছি। এবার আমরা জানতে চাইবো যে ইতালির স্টাডি কালচার কেমন, অর্থাৎ পড়াশোনা কেমন, বেশি প্রেশার নাকি মোটামুটি ফ্লেক্সিবল? আচ্ছা, ইতালিতে আহ এটা অনেকটা ভার্সিটি টু ভার্সিটির উপর ডিপেন্ড করে। তবে সাবজেক্টের উপর কিছু ভার্সিটি বা কিছু সাবজেক্ট আছে খুব কঠিন না, কিন্তু আমি নিজে ইঞ্জিনিয়ারিং করতেছি, আমার হুম হুম। এক্সপিরিয়েন্স খুবই ভয়াবহ, খুবই ভয়াবহ। আচ্ছা ইতালিতে হচ্ছে পরীক্ষা হয় 30 মার্কের, 30 মার্কের রিটেন পরীক্ষা। এখন এই 30 মার্কের মধ্যে অনেক সময় 10 মার্ক থাকে প্রজেক্টে, 20 মার্ক রিটেন। তো একটু আচ্ছা। পর্যন্ত ঠিক আছে, কিন্তু কিছু সাবজেক্টে আনফরচুনেটলি আমার সব সাবজেক্টে অরাল থাকে। প্রফেসররা হুম ওরাল হুম, নেয়, 1 2 জন প্রফেসর সবার সামনে, বা 2 3 জন মিলে। তাও জাস্ট বাংলাদেশে ভাইবার মতো 5 মিনিটের না, আধা ঘন্টা পুরো। বুঝতে পেরেছি। মানে ওরালে বলা যায় যে পুরো, আমার যদি পুরো কোর্সটা ভালো মতো আইডিয়া না থাকে, ওয়াকিবল না থাকে, আমি আসলে ওরাল পাস করা খুবই কঠিন কাজ। তো ওরাল 30 মার্ক, মানে আমি রিটেন যে 30 মার্ক দিলাম ওইটা যতটুকু ভ্যালু ক্যারি করে, ওরালও সেম হুম ভ্যালু হুম, ক্যারি করে। বাংলাদেশে হয়তো ওরালে হয়তো 10%, 20%, 25% এর বেশি থাকতো না, ইতালিতে 50-50। তো যেসব সাবজেক্টে ওরাল নেই ওগুলা ভালো পাস করা যায় রিটেন দিয়া। কিন্তু যেগুলো ওরাল থাকে সেগুলো আসলে খুবই কঠিন, পাস করা আসলেই কঠিন যদি পুরোপুরি আমার কোর্স নিয়ে আইডিয়া না থাকে। কিন্তু এটা যদি কঠিন হয়, এটা যদি ইতালির পড়ালেখা কঠিন হয়, তাহলে সহজ একটা বিষয় আছে যেটা বলতে বললো যে ইতালিতে এক পরীক্ষা অনেকবার দেওয়া যায়। আচ্ছা। একটা পরীক্ষা যেমন ইতালিতে দুই দুই সেমিস্টারে 1 বছর। ধরলাম প্রথম সেমিস্টার ফাইনাল হয় জানুয়ারি ফেব্রুয়ারিতে, দ্বিতীয় সেমিস্টার ফাইনাল হয় জুন জুলাইতে। তার মানে আমার একটা কোর্স, প্রথম সেমিস্টারের একটা কোর্স, সেটা জানুয়ারিতে একবার পরীক্ষা হবে, ফেব্রুয়ারিতে একবার পরীক্ষা হবে, মানে 2বার পরীক্ষা হইতেছে। আমি চাইলে তো জানুয়ারিতে দিতে দেখা পারবো, যাচ্ছে চাইলে ফেব্রুয়ারিতে মোটামুটি দিতে পারবো। ফ্লেক্সিবল আছে, পড়াশোনার অতটা প্রেশার নাই, মোটামুটি ফ্লেক্সিবিলিটি আছে। কাজ করার সুযোগ সম্পর্কে কিছু বলবেন, কারণ স্টুডেন্টরা অনেকেই চিন্তা করে কাজের অপরচুনিটি আছে কিনা, পার্ট টাইম জবের ওয়ার্ক লিমিট কতটা, এটা নিয়ে অনেকে জানতে চায়। আর কাজ করে কি মোটামুটি খরচ উঠানো যায় কিনা? এটা আনফরচুনেটলি দেশ থেকে আমরা যা শুনে আসছিলাম, এখানে এসে দেখতেছি পুরোপুরি ভিন্ন, সিনারি আচ্ছা। পুরো ভিন্ন। এটা অনেকেই মনে করে যে ইতালিতে আসলে অনেক কাজ, ইতালিতে হয়তো কাজ আছে কিন্তু কাজ পাওয়াটা খুবই টাফ। টাফ কেন বলি, হয়তো রোম বা মিলানের মতো 2 একটা সিটিতে হয়তো পাওয়া যায়, কিন্তু ম্যাক্সিমাম সিটিতে কাজ পাওয়া খুবই টাফ। ল্যাঙ্গুয়েজ না জানলে কাজ পাওয়াই যায় না। এটা দেশ থেকে অনেকে জানে না, আমরাও জানতাম না, আমরা ভাবছি হয়তো আসলেই কাজ পেয়ে যাবে। এর একটা প্রধান একটা কারণ বলি, ইতালিতে আমরা সবাই জানি প্রচুর ইলিগেল মানুষ, অনেক হ্যাঁ হ্যাঁ ইলিগেল মানুষ। তো ইলিগেল, আমরা স্টুডেন্টরা তো পার্ট টাইম আমরা করতে পারবো, পার্ট টাইম করার 20 ঘন্টা পর্যন্ত আমাদের কাজ করার সুযোগ আছে। হ্যাঁ। কিন্তু ইলিগেল যারা, ওরা তো ফুল টাইম কাজ করতে পারবে, ওদের তো হুম, কোনো আর আইন নেই, ওদের উপর কোনো আইন নেই। এখন হুম, দেখেন একটা দোকানে যখন তার সামনে অপশন থাকবে যে ফুল টাইম একজনের নিয়োগ করা অথবা পার্ট টাইম 5 জনের নিয়োগ করা, সে তো ফুল টাইম একজনের হুম, নিয়োগ করবে। এই জন্য হুম, হুম, ওরা কাজ পায়, আমরা লিগেল মানুষ আমরা কাজ পাই না, কারণ বুঝতে পারছি। আমাদের পার্ট টাইমে কে নেবে না। ওরা ফুল টাইম হিসেবে অলরেডি মানুষ পাই যেতেছে। আরেকটা হলো হ্যাঁ যে হ্যাঁ, যারা ইলিগেল ওরা খুবই কম রেটে কাজ করে ফেলে, মানে আপনি বুঝতে চিন্তা পারছি। করতে পারবেন না ইতালিতে 2 ইউরো 3 ইউরো আওয়ার রেট, অনেক জায়গা আছে যেটা কল্পনা করা হুম, যায় না। অন্যান্য অনেক দেশে 15 ইউরো 20 ইউরো, ইতালিতে কারণ ইলিগেলরা খুবই কম পয়সা কাজ করে ফেলে, ফুল টাইম কাজ করে। এই জন্য আসলে হুম।
এ পার্ট টাইম স্টুডেন্ট ৫ জনরে নিবে। ওরা তো একজন ফুল টাইমার পাইয়া যাইতেছে। বা কম রেটে পাইয়া যাইতেছে। কিন্তু যদি আমি ল্যাঙ্গুয়েজ পারি, যদি আমার হুম, হুম। টুকটাক স্কিল থাকে, যেমন আমার উম আমি বারিস্তা কফি বানাইতে পারি, পিজ্জা বানাইতে পারি। আর ল্যাঙ্গুয়েজ যদি পারি, তাহলে তখন আমি হয়তো ভালো, ভালো শপে কাজ করতে ইটালিয়ান, টার্কিশ শপে কাজ করতে পারব। হুম, আর ল্যাঙ্গুয়েজ না জানলে আমার কাজ পাওয়া খুবই মানে অনেক বেশি টাফ। বুঝতে তো পেরেছি। আমি বলব যারা আসার ইচ্ছা তারা টুকটাক ল্যাঙ্গুয়েজ শিখে আসলে আর বা আফটার বারিস্তার কাছ স্টাডি থেকে শিখে আসলে অপরচুনিটি কেমন? স্টাডি শেষ হওয়ার পর কয় বছরের ভিসা দেওয়া হয়?